গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সপ্তম শ্রেণীর আজকের গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের এখানে যারা রেগুলার পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। প্রথমে একটু জেনে নেওয়া যাক আমাদের গত ক্লাসে বীজগণিত অধ্যায় 4.2 এর কিছু বাড়ির কাজ দেওয়া ছিল। আমরা কি সকলে বাড়ির কাজটি করতে পেরেছিলাম? আচ্ছা, আমাকে একটু স্ক্রিনে দেখাবেন আপনারা সকলে। আমি একটু বাড়ির কাছে দেখতে চাচ্ছিলাম, আমাকে জাস্ট একটু স্ক্রিনে শো করবেন তাহলেই হচ্ছে। আমি দেখতে পাচ্ছি রাকেশ মালাকার বাড়ির কাজটি করেছে, পুষ্পিতা নন্দী বাড়ির কাজটি করেছে, আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ মামুন করেছে, নাজিবা করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহাও করেছে, আমি তাহার খাতাটিও দেখতে পাচ্ছি। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে কানেক্টেড হচ্ছেন, আপনাদের যদি কোনো কিছু জানানোর থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের বীজগণিতের অধ্যায় 4.3, একটি নতুন চ্যাপ্টার। যে চ্যাপ্টারের বেসিক নলেজ গুলো মূলত আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে করে এসেছি। অ্যাজ লাইক জিনিসটা এরকম, ব্র্যাকেটের কাজ, বন্ধনীর কাজ। আমরা কি বন্ধনী সম্পর্কে জানি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই জানে। আমি একটু ফারা হাফিজার সাথে কথা বলতে চাচ্ছি। ফারা হাফিজা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে একটু বলবেন যে ব্র্যাকেট কত রকমের হয় বা ব্র্যাকেটের কাজটা আমরা মূলত কিভাবে করে থাকি? ব্র্যাকেট তিন প্রকার হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ব্র্যাকেটটা আসলে মূলত তিন রকমেরই হয়। একটি হচ্ছে প্রথম ব্র্যাকেট, একটিকে বলা হয় দ্বিতীয় ব্র্যাকেট এবং একটিকে বলা হয় তৃতীয় ব্র্যাকেট, যেটিকে আমরা এভাবে উচ্চারণ করে থাকি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। আশা করছি প্রত্যেকে আপনারা আমার বোর্ডটি দেখতে পাচ্ছেন। আপনারা কি সকলে আমার বোর্ডটি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পেয়ে থাকেন আমাকে একটু থামস আপ দিয়ে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ব্র্যাকেটটিকে বলে থাকি প্রথম ব্র্যাকেট, এই ব্র্যাকেটটিকে বলে থাকি দ্বিতীয় ব্র্যাকেট, এবং এইরকম কোন ব্র্যাকেট থাকলে সেই ব্র্যাকেটটিকে আমরা বলে থাকি তৃতীয় ব্র্যাকেট। অর্থাৎ তিন রকমের ব্র্যাকেট সম্পর্কে আমরা জানি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। এখন আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে অলরেডি জানি, একটি সূত্রের সাথে কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমরা পরিচিত, বদমাস, BODMAS। আমরা কি সূত্রটি জানি? আমরা কি বদমাস সূত্রটি জানি সকলে? BOD, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই জানে, অনেকেই হয়তো জানে না। আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য জাস্ট একটু রিভাইসে যাচ্ছি। BODMAS, বদমাস। অর্থাৎ এইটা দ্বারা কি বোঝানো হয়? আমরা যে কোনো অ্যালজেব্রিক হোক বা অ্যারিথমেটিক্যাল হোক, অর্থাৎ পাটিগণিত হোক, বীজগণিত হোক, যে কোনো ক্যালকুলেশনের সময় আমাদের এই সূত্রটিকে আমরা মূলত ফলো করে থাকি। জিনিসটা এরকম, বিতে হয় ব্র্যাকেট, যেটাকে বন্ধনী বলা হয়, ওতে হয় অফ, যেটাকে আমরা বলি মূলত এর, ডিতে হয় ডিভিশন, যেটাকে আমরা বলে থাকি ভাগ, এমতে হয় মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা বলে থাকি গুণ, এতে হয় অ্যাডিশন, যেটাকে বলা হয় যোগ, এবং এসতে হয় সাবট্রাকশন, যেটাকে বলা হয় বিয়োগ। অর্থাৎ আমরা যদি কোনো সরলের ম্যাথ করতে যাই, প্রথমে আমাদেরকে করতে হবে বন্ধনীর কাজ, তারপরে করতে হবে এর কাজ, তারপরে করতে হবে ভাগের কাজ, এরপরে করতে হবে গুণের কাজ, তারপরে যোগের কাজ, এবং তারপরে হচ্ছে বিয়োগের কাজ। আমি আপনাদের সুবিধার্থে নিচে লিখে দিচ্ছি। প্রথমটি হচ্ছে বন্ধনী, এর পরেরটি দ্বারা বোঝাচ্ছে এ, তারপরেরটি দ্বারা বোঝাচ্ছে ভাগ, তারপরেরটি দ্বারা বোঝাচ্ছে গুণ, তারপরটি দ্বারা বোঝাচ্ছে যোগ, এবং তারপরটি দ্বারা বোঝাচ্ছে বিয়োগ। আমাদের এই অধ্যায় 4.3টি কিন্তু মূলত এই জিনিসগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে আমরা একটি সিম্পলিফিকেশন বা সরলের ম্যাথ করতে পারি। সরলের ম্যাথে মূলত আমরা এই নিয়মটিকেই ফলো করে থাকি। এই নিয়মটি সম্পর্কে আমরা আজকে জানতে যাচ্ছি। আমি আপনাদেরকে একটি স্লাইড শেয়ার করছি, আপনারা প্রত্যেকে আমার স্লাইডটি একটু লক্ষ্য করবেন। আচ্ছা, আপনারা কি প্রত্যেকে আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পেয়ে থাকেন আমাকে একটু থামস আপ দিবেন।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধনীর ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। আমরা অলরেডি কিন্তু জেনে ফেলেছি বন্ধনী মূলত তিন রকমের হয়, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আমরা আজকে দেখতে যাচ্ছি কিভাবে বন্ধনীগুলিকে ইউটিলাইজ করতে হয়, ব্যবহার করতে হয়। আমরা এখানে দুইটি জিনিসকে দেখতে পাচ্ছি, জিনিসটি এমন a প্লাস বি মাইনাস সি এবং a মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ দুটির মধ্যে একটি পার্থক্য রয়েছে। আমরা কি পার্থক্যটা দেখতে পাচ্ছি? এই দুই জায়গায় একটি পার্থক্য রয়েছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ফারাহ হাফিজা পার্থক্যটি বুঝতে পেরেছে। আমি একটু ফারাহর কাছে যেতে চাচ্ছি। ফারাহ, আমি আপনাকে আনমিউট করছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই দুইটি বন্ধনীর মধ্যে কি ধরনের পার্থক্য আপনি খেয়াল করছেন? বির আগে একটার ভিতর বির আগে প্লাস আছে, আরেক জায়গায় মাইনাস, আর এক জায়গায় প্লাস আছে, আরেক জায়গায় মাইনাস, দুইটা পার্থক্য। অর্থাৎ একটি বন্ধনীর আগে আমরা দেখতে পাচ্ছি প্লাস এবং অন্য বন্ধনীর আগে আমরা দেখতে পাচ্ছি মাইনাস। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বন্ধনীর আগে প্লাস সাইন রয়েছে এবং অপর বন্ধনীর আগে কিন্তু মাইনাস সাইন রয়েছে। আমি অলরেডি কিন্তু একটু আগেই বলেছি আমরা আজকে বন্ধনীর নিয়মগুলি মূলত শিখতে যাচ্ছি। যখন বন্ধনীর আগে প্লাস সাইন থাকবে, বন্ধনীর আগে যদি প্লাস সাইন থাকে, আমাদেরকে মনে রাখতে হবে বন্ধনীর ভিতরে যতগুলো টার্ম বা পদ থাকবে সবগুলো পদের চিহ্নগুলিকে সেম আকারে লিখতে হয়। আমি আবারও বলছি, যদি দেখি আমরা কখনো কোনো বন্ধনীর আগে, শুধু প্রথম বন্ধনী না, কিন্তু যে কোনো রকমের বন্ধনীর আগে যদি প্লাস সাইন থাকে এবং আমার যদি বন্ধনীকে উঠাতে হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্লাস সাইন থাকলে বন্ধনীর ভিতরের টার্মগুলির চিহ্ন যা ছিল সেটাই বসে। অর্থাৎ এই যে বি মাইনাস সি, এটার আগে প্লাস ছিল, দ্যাটস ওয়াই ভিতরে যে টার্মগুলি আছে প্রত্যেকটি টার্মের সাইনগুলি কিন্তু সেম আকারে থাকবে। কিন্তু যখন আমরা দেখব বন্ধনীর আগে একটি মাইনাস সাইন রয়েছে, যখন আমরা দেখব বন্ধনীর ভিতরে একটি মাইনাস সাইন রয়েছে, তখন মনে রাখতে হবে ব্র্যাকেটের ভিতরে যতগুলো টার্ম বা পদ থাকবে প্রত্যেকটি টার্ম বা পদের সাইনগুলিকে চেঞ্জ করে লিখতে হবে। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এই বি এর আগে একটি প্লাস সাইন রয়েছে, তাই না? যেহেতু বি এর আগে প্লাস সাইন রয়েছে এবং আমি যদি বন্ধনীটিকে উঠাতে যাই, তাহলে এই প্লাসটি হয়ে যাবে মূলত মাইনাস সাইন। এবং আমরা দেখতে পাচ্ছি সি এর আগে একটি মাইনাস সাইন রয়েছে, তাহলে যখন আমরা এই বন্ধনীটিকে উঠাতে যাব তখন এই মাইনাস সাইনটা হয়ে যাবে কিন্তু আমাদের প্লাস সাইন। অর্থাৎ বন্ধনীর আগে মাইনাস থাকা মানে বন্ধনীর ভিতরে প্রত্যেকটি টার্মের সাইনগুলিকে চেঞ্জ করে লেখা, এটাই মিন করছে। আমরা মাত্র যে কথাটি বললাম সেই কথাটি আমাদেরকে এখানে বইতে সুন্দর মতো লেখা আছে, দেখে নিব আমরা। বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকলে বন্ধনী অপসারণে বন্ধনীর ভিতরের পদগুলোর চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমি মাত্র এই কথাটি কিন্তু আপনাদেরকে অলরেডি বুঝিয়ে ফেলেছি। যদি ব্র্যাকেটের আগে প্লাস সাইন থাকে তাহলে আমরা দেখতে পাবো ব্র্যাকেটের ভিতরে যে পদগুলি ছিল সেটা কোনো চিহ্নের চেঞ্জ হবে না। কিন্তু যদি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকে তাহলে আমরা দেখতে পাবো ব্র্যাকেটের ভিতরে যে সাইনগুলি থাকবে সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট। এটাই ছিল মূলত বন্ধনীর মূল ক্যারেক্টারিস্টিক্স। আমরা যে কোনো বন্ধনী নিয়ে যদি আলোচনা করতে যাই, সেটা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী কিংবা তৃতীয় বন্ধনী, সব বন্ধনীর কাজ কিন্তু আমরা এই একই রকম ভাবে করে ফেলবো। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি পরেরটিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বক্স দেওয়া আছে। এই বক্সের ভিতরে চারটি বীজগাণিতিক রাশি নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। রাশিগুলো এরকম ছিল: 8 প্লাস অফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 6 মাইনাস 2, 8 মাইনাস অফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 6 মাইনাস 2, p প্লাস কিউ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে r মাইনাস s, p প্লাস কিউ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে r মাইনাস s। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা মূলত আমরা কিভাবে করব আমরা একটু দেখে নেই। প্রথমে চলে আসি, আমি সেকেন্ডটি 8 মাইনাস অফ 6 মাইনাস 2, এটি কিন্তু অলরেডি আমাদেরকে এখানে করে দেওয়া আছে। যদি এমনটা থাকে, যদি এমনটা থাকে 8 মাইনাস অফ 6 প্লাস 2, 8 মাইনাস অফ 6 মাইনাস 2, সরি 8 প্লাস অফ 6 মাইনাস 2, যদি এমনটা থাকে, এটির ক্যালকুলেশন কিন্তু অলরেডি আমরা জানি। কি হবে? আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের আগে এখানে একটি প্লাস সাইন রয়েছে। যেহেতু ব্র্যাকেটের আগে এখানে একটি প্লাস সাইন রয়েছে, তার মানে কি ভিতরে যা আছে
সেম আকারে আমাদেরকে জাস্ট বসিয়ে দিতে হবে। তাহলে ক্যালকুলেশনটা আমরা এরকম পাচ্ছি 8 প্লাস 6 মাইনাস 2। এবং আমরা কিন্তু অলরেডি এটাও জানি যে যখন কোনো বীজগাণিতিক রাশিতে যার চিহ্নটা সর্বাধিক পরিমাণে থাকে সেটার কাজ আগে করতে হয়। তাহলে এখানে সর্বাধিক চিহ্ন আছে কোনটা? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই 8 এর sin t প্লাস এবং এই 6 এর sin t প্লাস। যেহেতু দুইটা সাইন আছে প্লাসে এবং একটা সাইন আছে মাইনাসে, তার মানে কি আমরা প্লাসের কাজটিকে আগে করব। আমরা যদি প্লাসের কাজটিকে আগে করি 6 and 8 প্লাস করলে হচ্ছে 40 minus 2 is equal to 12 এরকম পাচ্ছি আমরা। তাহলে এবার চলে আসি আমরা পরের দিকে। যদি এই জিনিসটাই আমরা মাত্র যে ম্যাথটি দেখলাম এই ম্যাথটিকে যদি এইখানে প্লাস না দিয়ে মাইনাস দিয়ে করা থাকতো তাহলে আমরা কি করব? একই রকমের কিন্তু আমি আশা করছি প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখব। যদি এই প্লাস সাইনটির পরিবর্তে আমাদের এমনটা থাকে মাইনাস সাইন দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? আমরা যদি কখনো কোনো ব্র্যাকেটের আগে মাইনাস সাইন দেওয়া থাকে আমরা কিন্তু অলরেডি পিছনে বলে এসেছি কি করতে হবে। ভিতরের প্রত্যেকটি টার্মগুলিকে চিহ্ন চেঞ্জ করে লিখতে হবে। যদি আমরা চিহ্নটাকে চেঞ্জ করে লিখি আমরা কি পাচ্ছি 8 minus 6 মাইনাসে মাইনাসে প্লাস 2। এবং আমরা অলরেডি কিন্তু জানি কোন কাজটিকে আগে করতে হবে। এখানে আমরা যেহেতু যোগের সাইনটি বেশি দেখতে পাচ্ছি তার মানে আমরা যোগের কাজটিকে আগে করব। আমরা যদি যোগের কাজটিকে আগে করতে যাই এখানে একটি 8 দেখতে পাচ্ছি এবং এখানে একটি 2 দেখতে পাচ্ছি। এই দুইটিকে আমাদের আগে প্লাস করতে হবে। আমরা যদি 8 and 2 কে প্লাস করি আমরা পাচ্ছি কত 10 minus 6 that means which is equal to 4 অর্থাৎ আমরা পাচ্ছি যেটা 4 এর সমান। জিনিসটা কিন্তু এটাই, মূল ক্যারেক্টারিস্টিক্সটাই এইটা। ব্র্যাকেটের আগে যদি মাইনাস সাইন থাকে চিহ্নগুলিকে চেঞ্জ করে যেই মানটা সর্বাধিক পরিমাণে থাকবে সেটার কাজটাকে আগে করতে হবে। এই রুলসটি আমরা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের সরল ম্যাথে ইউজ করে থাকি। আচ্ছা, আমরা এবার আমাদের পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের নিচে 3টি ঘর ফাঁকা আছে। আমি অলরেডি আপনাদেরকে প্রথমটি এবং দ্বিতীয়টি কিন্তু করে দেখিয়ে ফেলেছি। লাস্টের দুইটি আমি আশা করছি আপনারা প্রত্যেকে একটু নিজেরা করে আমাকে স্ক্রিনে দেখাবেন। এখানে শেষে যেই দুইটি আছে p প্লাস কিউ প্লাস আর মাইনাস এস, এটাকে যদি আমরা বন্ধনী মুক্ত করি তাহলে আমরা কি ধরনের রাশি পাচ্ছি, এবং p প্লাস কিউ মাইনাস অফ আর মাইনাস এস, এটাকে যদি আমরা বন্ধনী মুক্ত করি তাহলে কি ধরনের রাশি পাচ্ছি। এই দুইটি একটু আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের কপিতে করে আমাকে একটু স্ক্রিনে শো করবেন। আমি আশা করছি প্রত্যেকেই খুব দ্রুত গতিতে শেষ করে ফেলতে পারবেন। জাস্ট আমাদের আমি দেখতে পাচ্ছি অলরেডি ফারা হাফিজার হয়ে গিয়েছে। আমি একটু দেখে নিতে চাচ্ছি কে কে কমপ্লিট করে ফেলেছি আমরা অলরেডি। আমি দেখতে পাচ্ছি রাকেশের হয়ে গিয়েছে, তাহার হয়েছে। আমি একটু তাহার খাতাটা দেখতে চাচ্ছি। p প্লাস কিউ আর মাইনাস প্লাস আর মাইনাস এস এবং p প্লাস কিউ মাইনাস অফ আর প্লাস এস। থ্যাংক ইউ সো মাচ। তোমারটি হয়েছে। আচ্ছা, এবং আমি দেখতে পাচ্ছি জেরিন করেছে আমাদেরকে, রাকেশ মালাকার করে দেখাচ্ছে, ফারা দেখাচ্ছে, আব্দুল্লাহ, অনিম দেখাচ্ছে, তাহসিন হক দেখাচ্ছে, নাজিবা দেখাচ্ছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা মূল পার্থক্যটি কিন্তু অলরেডি বুঝে ফেলেছি কিভাবে আসলে মূল পার্থক্যটি বোঝানো হচ্ছে। এবার তাহলে আমরা পরেরটিতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদেরকে একটি বক্স দেওয়া আছে, যে বক্সটিতে মূলত বলা হয়েছে, এখানে একটি বক্স দেওয়া আছে এবং যে বক্সটিতে মূলত বলা হয়েছে বন্ধনী কিভাবে আমরা ব্যবহার করে থাকি। 4টি রাশি আমরা দেখতে পাচ্ছি। প্রথম রাশিতে বলা আছে এরকম 7 + 5 - 2। একটি বন্ধনী ব্যবহার করতে হবে যেখানে দ্বিতীয় এবং তৃতীয় পদটিকে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীকে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। আচ্ছা, আবার 7 - 5 + 2 এটিকেও বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পদটিকে প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি, আমরা একটু বোর্ডের দিকে সবাই খেয়াল করব। ওকে, আশা করছি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। ব্র্যাকেটটিকে আমরা কিভাবে ইউটিলাইজ করে থাকি সেই জিনিসটি আসলে এখানে বলা হয়েছে বক্সটির ভিতরে। প্রথমটির ভিতরে এমন ছিল 7 + 5 - 2 এবং বলা আছে এরকম এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেটি হচ্ছে প্রথম ব্র্যাকেট। এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেটি হচ্ছে প্রথম ব্র্যাকেট।
এবং ব্র্যাকেটটি আমরা ব্যবহার করব দ্বিতীয় এবং তৃতীয় পদের আগে। আমি আবারও বলছি, ব্র্যাকেটটি আমরা ব্যবহার করব দ্বিতীয় এবং তৃতীয় পদের আগে। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদের আগে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা এটিকে সাজাতে যাই, কিভাবে সাজাবো? দ্বিতীয় পদ কোনটি? এটি দ্বিতীয় পদ এবং এটি তৃতীয় পদ। +5 হচ্ছে দ্বিতীয় পদ এবং -2 হচ্ছে তৃতীয় পদ। এখন এই দুইটিকে একটি ব্র্যাকেটের মধ্যে রেখে লিখতে হবে এবং তার আগে একটি প্লাস সাইন দিতে হবে। আমরা তাহলে কিভাবে করতে পারি? 7 প্লাস এখানে একটি ব্র্যাকেট আনতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে আমাদের এই 5 এবং 2 কে ইনক্লুড করতে হবে। তাহলে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে 5 এবং 2 কে ইনক্লুড করতে যাই, আমরা কিভাবে করব? আমরা যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে দিব, কারণ আমরা অলরেডি জানি প্লাস সাইন থাকলে ভিতরের সাইন কিন্তু চেঞ্জ হয় না। সো উল্টা করে লিখতে গেলেও কিন্তু একই রকমের জিনিস হবে। ঠিক সিমিলারলি আমরা যদি পরেরটি করতে যাই, 7 - 5 + 2, এইখানে একটু বোঝার জিনিস আছে, আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পদটি, দ্বিতীয় পদ which is 5 and তৃতীয় পদ which is 2, এই দুইটি পদকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে মানে ব্র্যাকেটের ভিতরে লিখতে চাই এবং তার আগে যদি একটি মাইনাস সাইন থাকে, তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে একটি কাজ আছে। আমরা জানি মাইনাস যদি থাকে ব্র্যাকেটের আগে, ভিতরের সাইনগুলিকে চেঞ্জ করে লিখতে হয়। দ্যাট মিন্স এই জিনিসটিকে আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব, এই দুইটি পদ থেকে আমাদের একটি মাইনাস সাইনকে কমন নিয়ে লিখতে হবে। আমি আবারও বলছি, এই দুইটি পদ থেকে আমাদেরকে একটি মাইনাস সাইন কমন নিয়ে লিখতে হবে। তাহলে আমরা যদি মাইনাস সাইনকে কমন নিয়ে লিখতে যাই, আমরা কিভাবে লিখতে পারি? আমরা মাইনাস সাইনকে যদি কমন নেই, তাহলে মনে রাখবো যার যার কাছ থেকে আমরা মাইনাস সাইনকে কমন নিচ্ছি তাদের মানগুলিকে চেঞ্জ করে লিখতে হয়, সাইনগুলিকে চেঞ্জ করে লিখতে হয়। আমি আবারও বলছি, মাইনাস সাইন কমন নিতে গেলে যার যার কাছ থেকে আমরা মাইনাস সাইনটিকে কমন নিতে যাচ্ছি তার ভিতরের প্রত্যেকটির সাইনগুলিকে চেঞ্জ করে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এর আগে মাইনাস সাইন ছিল, তাহলে যখন মাইনাস থেকে তুমি কমন নিবা তখন ওই মাইনাসটি কিন্তু হয়ে যাবে প্লাস। দ্যাট মিন্স শুধু 5 লিখবো আমরা। আবার দেখতে পাচ্ছি 2 এর আগে একটি প্লাস সাইন ছিল, 2 এর আগে একটি প্লাস সাইন ছিল। যেহেতু 2 এর আগে প্লাস সাইন আছে, তাহলে আমরা যদি মাইনাস সাইনকে কমন নিতে যাই, মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই প্লাসের পরিবর্তে আমি এখানে লিখবো -2, কারণ আমরা এখানে মাইনাসটা কমন নিয়েছি। আর মাইনাস চিহ্ন কমন নেওয়া মানে ভিতরের প্রত্যেকটি টার্মের সাইনগুলিকে চেঞ্জ করে লেখা। তো এই 2 এর সাইনটা প্লাসে ছিল, এটা মাইনাসে কনভার্ট হয়ে গেল। খুবই ইজি একটি জিনিস। কেউ যদি প্রথম দিকের বেসিকগুলি আমরা বুঝে থাকি, এই বেসিকগুলি কিন্তু একই রকমের জিনিস। আচ্ছা, এবার আমরা একটু পরের দিকে চলে যাচ্ছি। আশা করছি এই পর্যন্ত আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আমরা কি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা পরের দিকে চলে যাচ্ছি। আমাদের এখানে শেষের দিকে দুইটি রাশি দেওয়া আছে। আমি সকলের কাছে আশা করব আমাকে এই শেষে যে রাশিটি দেওয়া আছে, সকলে আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। শেষে একদম স্লাইড যেটি দেওয়া আছে a - b - c - d, এটিকে তৃতীয় এবং তৃতীয় পদে মাইনাস সাইন কমন নিলে কি হবে সেটা আমাকে একটু দেখাবেন আপনারা প্রত্যেকে। আমি আবারও বলছি, বক্সের লাস্ট যে পদ রাশিটি রয়েছে a - b - c - d, এখানে তৃতীয় এবং চতুর্থ পদটিকে মাইনাস সাইন কমন নিয়ে লিখলে কিভাবে লিখবো আমরা? তৃতীয় এবং চতুর্থ পদ থেকে যদি আমরা মাইনাস সাইনকে কমন নিয়ে লিখি, অর্থাৎ সি এবং ডি থেকে আমরা মাইনাস সাইনকে কমন নিব। আমরা যদি সি এবং ডি থেকে মাইনাস সাইনকে কমন নেই, তাহলে কি হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি তাহা অলরেডি করে ফেলেছে, জেরিন করে ফেলেছে। আমি জেরিনের খাতাটি একটু দেখতে চাচ্ছি। a - b - c - d, মাইনাস সাইন যদি আমরা কমন নিই, ভিতরে সাইনগুলোকে চেঞ্জ করে লিখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আহাব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি আর কেউ করতে পেরেছি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রাকেশ মালাকার করে ফেলেছে। আমি রাকেশের খাতাটি একটু দেখতে চাচ্ছি। মাইনাস কমন নিয়ে লিখলে c + d হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা প্রত্যেকেই এই নিয়মটি, মূল যে বেসিক নিয়মটি আমাদের ছিল, মূল বেসিক নিয়মটি কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের মূল বেসিক, আমরা যখন কোনো ম্যাথ করতে যাব সরলে, তখন এই বেসিক নলেজগুলি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার হবে। কিভাবে মাইনাস চিহ্নকে কমন নিতে হয়, কিভাবে বন্ধনীকে আনতে হয়,
কিংবা কিভাবে বন্ধনীকে অপসারণ করতে হয়, কিভাবে বন্ধনী আনতে হয় কিংবা কিভাবে বন্ধনীকে অপসারণ করতে হয়। আমরা কিন্তু অলরেডি এই দুইটি নিয়ম শিখে ফেলেছি। আচ্ছা, এবার আমি সবাইকে যে রিকোয়েস্টটি করব, আচ্ছা আমরা যদি পরেরটিতে চলে আসি, একই রকম, এটি কিন্তু অলরেডি আমরা প্রত্যেকেই আমাদের কপিতে করে ফেলেছি, সো এখানে আসলে বোঝার কিছু নেই। একটি সরল ম্যাথ, a মাইনাস থার্ড ব্র্যাকেট দিয়ে b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে c মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে d মাইনাস e সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে মাইনাস a এইভাবে দেওয়া আছে। এই ম্যাথটি আমরা দেখতে পাচ্ছি সকলে। প্রথমে কিন্তু কি করা হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ, যেটা আমরা অলরেডি কিন্তু প্রিভিয়াস লেসনগুলিতে আমরা বলে ফেলেছি যে প্রথমে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। খুবই সহজ একটি নিয়ম। এই নিয়মটি নিয়ে আমরা আগামী ক্লাসে আপনাদের সাথে আরো বিশদভাবে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্যন্ত আমরা এখানেই থাকছি। আমরা আজকে যে মূল বেসিক নিয়মগুলি শিখেছি, মূল বেসিক নিয়মগুলিকে আমরা সকলে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আগামী ক্লাসে কিভাবে বন্ধনীকে মূলত ব্যবহার করতে হয়, যদি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট একত্রে কোনো সরল অঙ্কে থাকে, আমরা কখন কোন কাজটাকে আগে করব, সেই নিয়মটা নিয়ে মূলত আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করতে যাচ্ছি। এবং চ্যাপ্টারটি খুবই ছোট এবং সহজ চ্যাপ্টার, যেটি আমরা অলরেডি ক্লাস 6 এ কিন্তু করে ফেলেছিলাম। আজকের পর্যন্ত আমরা এখানেই বিদায় নিচ্ছি। যারা আমাদের এখানে যুক্ত হয়েছেন ফেসবুক লাইভ থেকে, যারা কানেক্টেড, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসে শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি তন্ময় দত্ত আছি আপনাদের সাথে প্রতিদিনের মতোই ক্লাস 7 এর বাংলা ক্লাসটি নিয়ে। আমাদের সাথে যারা জুম এবং ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছেন, যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন, ঢাকা এবং ঢাকার বাইরে, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে এত কষ্ট করে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু কুলি মজুর কবিতাটি পড়ছিলাম। কুলি মজুর কবিতাটি কার লেখা আমরা নিশ্চয়ই সবাই জানি। কুলি মজুর কবিতাটি হচ্ছেন আমাদের বিদ্রোহী কবি, আমাদের দেশের, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তো এই কুলি মজুর কবিতাটি আমরা কিন্তু শেষ করতে পারিনি গত পর্বে, তাই না? এবং আমরা কিন্তু দেখেছিলাম যে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে আমাদের আলোচ্য বিষয়ের ওখানে কিন্তু লেখাই ছিল প্রথম পর্ব। তার মানে হচ্ছে আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো 2 পর্বের ধারাবাহিকে আপনাদের স্বাগতম। যেহেতু আমরা কোনো একটা জিনিসই শেষ করতে পারছি না, আমাদের টাইম যেহেতু খুব কম, তো আমরা কিন্তু ভেঙে ভেঙে এটাকে কিন্তু পর্ব হিসেবে কিন্তু আমরা পড়ছি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। তো আমরা কিন্তু এটাকে এক হিসেবে ধারাবাহিক বলতে পারি, ধারাবাহিক নাটকের মতো, তাই না? আচ্ছা, তো আজকে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব, ঠিক আছে? আজকের পরে আর কুলি মজুর পর্বটাকে আমরা রান করব না, আমাদের নাটকটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কুলি মজুর। তো আজকে আমরা সেকেন্ড যে পর্বটা, সেকেন্ড পর্বে আমরা তাহলে আজকে কি আলোচনা করব? আচ্ছা, আমরা গত পর্বে দেখেছিলাম যে কবি কাজী নজরুল ইসলাম এমন মানুষদের কথা বলছেন যারা বেসিক্যালি শ্রমজীবী মানুষ, যারা খেটে খায়, খেটে খাওয়া মানুষের কথা তিনি বলেছেন। এবং কবিতাটি শুরু হয়েছে এরকম ভাবে যে কোনো একটা রেল স্টেশনে একটা কুলি, তাকে হচ্ছে একটা বাবু সাহেব ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেটা কবি নিজ চোখে দেখেন। এবং দেখার পরে তিনি কিন্তু কি করেন, তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা সবাই জানি তিনি হচ্ছে বিদ্রোহী কবি, তিনি কিন্তু সেই প্রতিবাদী কণ্ঠস্বরে সেই বাবু সাহেবদের উদ্দেশ্য করে এবং শ্রমজীবীদের পক্ষে তিনি কিন্তু বেশ কিছু কথা বলেন। তিনি কিন্তু সভ্যতার বিনির্মাণে শ্রমজীবীদের যে অবদান, সেই কথা তিনি বলেন। শ্রমজীবীরা কিভাবে আজকে দিনের পর দিন একটা সভ্যতাকে তারা তৈরি করেছে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে উপস্থাপন করেন। এবং এই শ্রমজীবীদেরকে যে আমরা সবচাইতে কম পারিশ্রমিক দিচ্ছি বা কম অর্থ দিচ্ছি, কিন্তু তাদের যে পরিমাণ পারিশ্রমিক দেয়া হচ্ছে, তাদের দিয়ে কিন্তু তার থেকেও অধিক পরিমাণ কাজ আদায় করে নেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুই কিন্তু বলা হয়েছে যে শ্রমজীবীদের কত পাই দিয়ে বা কত পয়সা দিয়ে আমি আজকে কত বড় লোক হয়েছি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে কাজী নজরুল ইসলাম উপস্থাপন করেছেন। তো আজকে আমরা যে পরবর্তী অংশটুকু আমাদের বাকি আছে, সে পরবর্তী অংশটুকু আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব।
পাশাপাশি আমাদের যে পাঠ পরিচিতিটা আছে এবং বেশ কিছু শব্দার্থ আছে, সেই শব্দার্থ এবং পাঠ পরিচিতি নিয়েও আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমরা কি সবাই রেডি? আমি আশা করছি আমরা সবাই রেডি আছি। ইয়েস, আমরা প্রত্যেকে রেডি। আর ফেসবুক লাইভ থেকে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমি, আপনারা বেশি বেশি করে যদি আমাদের ক্লাসটিকে শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার পাশাপাশি আরো 10টা মানুষের ক্লাসটি দেখার সুযোগ পাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করছি আমাদের আজকের কুলি মজুরের শেষ পর্ব। আচ্ছা, আজকে তাহলে আমরা একটু জেনে নেই যে আমাদের আজকের এই শেষ পর্বে বা দ্বিতীয় পর্বে কি কি থাকবে। আমরা যদি স্লাইডটি সবাই দেখতে পাই তাহলে কিন্তু অবশ্যই আমরা থামস আপ দিয়ে দেখিয়ে দেব। আচ্ছা, আজকে কুলি মজুর কবিতার পরবর্তী অংশের যে বিশ্লেষণ থাকবে, আবৃত্তি বিশ্লেষণ, সেটি আমরা আজকে দেখব। এরপর হচ্ছে পাঠ পরিচিতি শব্দার্থ, আগেই বলেছি। কুইজ পর্ব থাকবে, ঠিক আছে, একটা ভোটাভুটি পর্ব যেটা আমরা সবসময় করি, মজা লাগে আমাদের করতে। আচ্ছা, এরপর হচ্ছে একটা বাড়ির কাজ থাকবে। ওকে, ফাইন, তাহলে চলুন আমরা স্টার্ট করি। হ্যাঁ, দেখুন এর পরের লাইন যদি কি বলেছে, আমাদের বইয়ের যদি আমরা 67 এবং 68 পৃষ্ঠায় চলে যাই তাহলে কিন্তু আমরা এই কবিতাটি দেখতে পারবো। এই লাইনটা, হ্যাঁ, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। দেখুন এই লাইনটার দিকে সবাই একটু ভালোভাবে খেয়াল করুন। কবি এখানে কি বলতে চাচ্ছেন? আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। তার মানে দেখুন এখানে কিন্তু একটি আসন্ন শ্রেণী বিপ্লবের কথা কবি বলতে চাচ্ছেন, যেই শ্রেণী বিপ্লবের মাধ্যমে এই যে যারা শোষিত রয়েছেন বা যারা এখন পর্যন্ত শোষণ এবং বঞ্চনা শিকার হচ্ছেন, শোষণ বঞ্চনার, এই মানুষরাই বা এই শ্রমজীবী মানুষরাই হচ্ছে আপনার সমাজের উচ্চবিত্তদের কাছ থেকে তাদের যে পাওনা আছে, তাদের যে অধিকার আছে, সেটাকে তারা কি করবে? বুঝে নেবে। এবং তাদের কাছে আমরা যে পরিমাণ ঋণে আছি সেই ঋণটা কিন্তু আমাদেরকে শোধ করতে হবে এবং একদিন অবশ্যই শোধ করতে হবে। এবং সেই দিন আর খুব বেশি দূরে নয়, খুব সামনেই সেই দিন অপেক্ষা করছে। আমরা এখন প্রায় সময় দেখতে পারি শ্রমিকদের বিভিন্ন ধর্মঘট, শ্রমিকদের বিভিন্ন আপনার হচ্ছে কি বলে বিভিন্ন কলকারখানার সামনে গিয়ে জমায়েত হয়ে মিছিল টিছিল করা, তাদেরকে হচ্ছে 2 মাস 3 মাস ধরে বেতন দেয় না, সেই জন্য তারা আজকে কাজটা সবকিছু বন্ধ করে দিয়েছে। এ ধরনের অনেক সিনারি কিন্তু আমরা দেখি এখন খবর, মানে টিভি খুললে বিভিন্ন খবরে। তো এই ধরনের একটা আসন্ন শ্রেণী বিপ্লবের কথা কিন্তু কবি আর অনেক আগে বলে গিয়েছেন, যে যখন শ্রমিকদের এই যে প্রাপ্য দেনা বা শ্রমিকদের যে প্রাপ্য অর্থ তাদের যে দেয়া হচ্ছে না, এর জন্য তারা একদিন কিন্তু এই বিপ্লব করবে এবং তাদের এই ঋণ তাদেরকে কিন্তু একদিন শোধ করতে হবে। আর দেখুন এখন কিন্তু আস্তে আস্তে সেই শ্রমিক বিপ্লবের দিকেই বা শ্রেণী বিপ্লবের দিকেই কিন্তু আস্তে আস্তে আমরা যাচ্ছি, তাই না? এবং প্রায় সময় কিন্তু আমরা এই ধরনের বিপ্লবগুলো এখন দেখতে পারি। এরপর দেখুন, হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তার মানে দেখুন হাতুড়ি শাবল বলতে আমরা সবাই বুঝেছি গাইতি জিনিসটা কি, ঠিক আছে? গাইতি হচ্ছে এক ধরনের আপনার কি বলবো ইটের তৈরি বা পাথরের তৈরি কোনো জিনিস ভাঙার জন্য একটা দুমুখ শাবল টাইপের জিনিস ব্যবহার করা হয়, সেটাকেই বলা হয়ে থাকে গাইতি, ঠিক আছে? তো এই হাতুড়ি শাবল এবং গাইতি চালিয়ে যারা আজকে বা গাইতির মাধ্যমে যারা আজকে পাহাড় ভাঙলো এবং পাহাড় ভেঙে যারা আজকে বিভিন্ন জিনিস তৈরি করলো, এবং দেখুন এই পাহাড় কেটে কিন্তু পথ তৈরি হয়েছে, আমরা জানি, তাই না? পাহাড় কেটেই কিন্তু রাস্তা তৈরি হয়েছে। তো এই যে রাস্তাগুলো তৈরি হলো এবং এই পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হার, তার মানে এখানে কি বোঝাতে চেয়েছে? আমরা শ্রমজীবী যারা আছেন আমাদের এখানে, তারা যখন কোনো একটা জিনিস তৈরি করেন তখন কিন্তু সেই জিনিসটা তৈরি করতে গিয়ে তাদের কিন্তু অনেক সময় প্রাণ চলে যায়, তাই না? আজকে মনে করেন একটা 40 তলা কেউ ভবন বানাচ্ছে, 40 তলা ভবন। আচ্ছা, সেই 40 তলা ভবন বানাতে গিয়ে কোনো একটা শ্রমজীবী হয়তোবা সেই 40 তলা নির্মাণাধীন ভবনে সে মনে করেন হচ্ছে মাথায় একটা ঝুড়ি নিয়ে সেই ইট বা মনে করেন 10টা 20টা ইট নিয়ে সে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। নির্মাণাধীন ভবন কিরকম হয় আমরা সবাই জানি, সে ভবনে কোনো রেলিং থাকে না, কোনো কিছুই থাকে না। 20 তলা পর্যন্ত ওঠার পর হঠাৎ করে মাথা ঘুরিয়ে সে আজকে 20 তলা থেকে পড়ে মারা গেল, শ্রমিকের আজকে প্রাণটা চলে গেল। কেউ কি তার হিসাব রাখবে? কেউ তার হিসাব রাখবে না। মালিক তার হিসাব রাখবে? মালিক কি জানতে চাবে কেন সে শ্রমিক মারা গিয়েছে, কি হয়েছে? মালিক কিচ্ছু বলবে না। মালিকের কথা হচ্ছে আমি বিল্ডিং বানাতে যাচ্ছি, আমি বিল্ডিং কমপ্লিট করবো, কোন শ্রমিক মরলো না মরলো আমার দেখার বিষয় না। আমাদের মালিকরা হচ্ছে ঠিক এরকম,
আর এই শ্রমিকরা যারা কষ্ট করে আজকে এই সভ্যতার নির্মাণ করছেন, এই সভ্যতার নির্মাণ করতে গিয়ে কিন্তু অনেক সময় তাদের জীবনও হারাতে হচ্ছে। আমরা কি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা একদম শেষ যে অংশটা আছে আমাদের, শেষ চারটি লাইন। ওখানে দেখুন, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুচে অকুলি। তোমারে সেবিতে বলতে কিন্তু কবি এখানে কি বুঝাচ্ছেন? তোমারে সেবিতে বলতে কবি এখানে নিজেদের বুঝাচ্ছেন, বা হচ্ছে নিজেকে বুঝাচ্ছেন। আমার কথা বুঝতে পেরেছি? নিজে মানে কি? আমরা। আমাদের সেবা করতে গিয়ে যারা আজকে মজুর মুঠে ও কুলি হয়েছে, আজকে দেখুন আপনার সেবা করতে গিয়ে কিন্তু একটা মানুষকে রিক্সা চালক হতে হয়েছে, তাই না? আজকে আপনার সেবা করতে গিয়েই একটা মানুষকে কিন্তু ট্রাক চালাতে হচ্ছে, বাস চালাতে হচ্ছে। এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। আজকে আপনি যে বিল্ডিং এ থাকছেন, আজকে আপনার সেবা করতে গিয়েই হয়তোবা কোনো একটা মানুষকে নির্মাণাধীন ভবনের 20 তলা মানে নিচতলা থেকে 20 তলা পর্যন্ত ইট নিয়ে নিয়ে উঠতে হচ্ছে, আবার নামতে হচ্ছে, শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য বা আমাদের সেবা করার জন্য। তাহলে এই মানুষদের দেখুন কি বলেছে, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তার মানে দেখুন, আমার সেবা দিতে গিয়ে আজকে যেই মানুষরা তাদের এই অঙ্গে, পবিত্র অঙ্গে, তার মানে পবিত্র দেহ, আমাদের দেহটা কি অনেক পবিত্র না? আপনার দেখে যদি আজকে কোনো একটা ধুলা লাগে, আপনি কি করবেন? এইভাবে করে ছেড়ে ধুলাটা ফেলে দিবেন। ধুলা লাগলো, একটু পানি দিয়ে ধুয়ে নেই, ঠিক আছে? অথচ দেখুন একটা মানুষ যে কিনা রিক্সা চালাচ্ছে, যে কিনা নির্মাণাধীন ভবনে কাজ করছে, সে আপনার সেবা দেওয়ার জন্য সে কি করছে? তার নিজের সমস্ত অঙ্গে সে ধুলা লাগাচ্ছে। তারাই মানুষ, তারাই দেবতা, তাদেরকেই কিন্তু কবি মানুষ হিসেবে গণ্য করছেন, দেবতার আসনে বসিয়েছেন। আমাদেরকে উনি দেবতার আসনে বসাননি। যারা কোট প্যান্ট টাই করে বাবুগিরি করে বেড়ায়, তাদেরকে কিন্তু তিনি দেবতা, ভগবান কিংবা ঈশ্বরের আসনে বসাননি। তিনি বসিয়েছেন সেই সমস্ত শ্রমজীবী মানুষদের যারা আমাদের সেবা দেওয়ার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গাহি তাহাদেরই গান, কবি তাদেরই গান গাচ্ছেন। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তার মানে দেখুন, তাদেরই ব্যথিত বক্ষে মানে কি? তাদের যে বুকটা আছে, তাদের যে পরিশ্রম ভরা যে অঙ্গ, সেখানেই কিন্তু পা ফেলে আমরা আজকে একটা নতুন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে কোন একটা শ্রমজীবীর বুকে পাড়া দিয়েই আমরা কিন্তু আজকে একের পর এক সিঁড়ি উঠে যাচ্ছি, তাই না? কিন্তু সেই শ্রমজীবীর কথা আমরা কখনোই চিন্তা করছি না। এই জিনিসটা একদমই উচিত নয়। আমি আশা করছি আপনারা কেউ হয়তো বা কখনোই কোনো শ্রমজীবী মানুষের সাথে খারাপ ব্যবহার করেননি, কিন্তু যদিও কেউ কোনোদিন শ্রমজীবী মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা প্লিজ করবেন না। কারণ সেই শ্রমজীবী মানুষদের জন্যই আপনি কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পেরেছেন। তো তাদের প্রতি খারাপ ব্যবহার করে তাদের অভিশাপটা অন্ততপক্ষে আপনার জীবনে ডেকে আনবেন না। কি আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ফাইন। তাহলে এবার চলুন আমরা একটু পাঠ পরিচিতির দিকে খেয়াল করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কবিতার উৎস। এই কবিতাটি আসলে কোত্থেকে আসলো? কবিতাটি তো আকাশ থেকে আসেনি, কোন একটা জায়গা থেকে এসছে, তাই না? কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। তার এই কবিতাটি সাম্যবাদী নামক একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থ মানে কি? কাব্যগ্রন্থ মানে হচ্ছে একটা গ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতার যখন সংকলন থাকে তখন সেটাকে বলা হয় কাব্যগ্রন্থ। এখন মনে করেন আমি একটা বই লিখলাম, ঠিক আছে? সেই বইটা মনে করেন আমি 2021 সালের বইমেলায় পাবলিশ করবো বা প্রকাশ করবো। আমার এই বইটার মধ্যে আমারই লেখা 100টা কবিতা আছে। তার মানে তখন আমার এই বইটা হবে কাব্যগ্রন্থ, ঠিক আছে? মনে করেন আমি সেই বইটার নাম দিলাম হেরে যাওয়া মানুষ। তাহলে ওই হেরে যাওয়া মানুষের মধ্যে আমার মনে করেন একটা কবিতা আছে এরকম, মনে করেন কুলি মজুরের মধ্যে শ্রমজীবী। তাহলে তখন এটা যদি কোনো পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তখন এটা কি বলা হবে? যে এই কবিতাটি তন্ময় দত্তের হেরে যাওয়া মানুষ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, সো এই ধরনের গ্রন্থগুলোকে বেসিক্যালি বলা হয়ে থাকে কাব্যগ্রন্থ। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি কুলি মজুর কবিতায়। মূলত কবি তিনটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। প্রথমটি হচ্ছে মানব সভ্যতায় শ্রমজীবীদের অবদান, দ্বিতীয়টি হচ্ছে শ্রেণী বৈষম্য, 3 নম্বরটি হচ্ছে শোষণ ও বঞ্চনা। আমরা চাইলে এগুলো লিখে রাখতে পারি, ঠিক আছে, খাতার মধ্যে। মানব সভ্যতায় শ্রমজীবীদের অবদান বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি আমাদের সভ্যতার বিনির্মাণে শ্রমজীবীরা অক্লান্ত পরিশ্রম করেন
বা সভ্যতার বিনির্মাণের জন্য তারা কিন্তু আজকে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিশরের পিরামিডের কথা জানি, আমরা আগ্রার তাজমহলের কথা জানি, আমরা কিন্তু মিশরের পিরামিডের যারা নির্দেশদাতা বা যারা সেটা বানানোর জন্য নির্দেশ দিয়েছেন, আমরা কিন্তু বিভিন্ন বই পুস্তকে তাদের নাম চাই দেখে থাকি। কিন্তু ওই পাথরগুলো কিভাবে একটা পিরামিডের মধ্যে বসিয়ে যারা এই পিরামিডটাকে তৈরি করলো, যে সমস্ত শ্রমজীবীরা, তাদের নাম কিন্তু আমরা কখনোই জানি না বা আমরা তাদের নাম আসলে বলিও না। আগ্রার তাজমহল বলতেই সম্রাট শাহজাহানের কথা আমাদের মনে পড়ে, কিন্তু এই সম্রাট শাহজাহান কি আগ্রার তাজমহল বানিয়েছেন? তিনি তো আগ্রার তাজমহল বানানোর জন্য হয়তো নির্দেশ দিয়েছেন, তার স্ত্রীর জন্য তিনি একটা তাজমহল তৈরি করবেন ভালোবাসার প্রতীক হিসাবে, তিনি একটা নির্দেশ দিয়েছেন। কিন্তু এই তাজমহলটা যে সমস্ত শ্রমজীবীরা বানিয়েছেন, সেই সমস্ত শ্রমজীবীদের কথা হয়তোবা ইতিহাসের পাতায় কোথাও আমরা খুঁজে পাবো না। তো এই মানব সভ্যতার যে সমস্ত মানুষরা মানব সভ্যতার বিনির্মাণের জন্য কাজ করছেন, এই শ্রমজীবীদের অবদান কিন্তু আমাদের চাইতে সবচাইতে বেশি। আমরা যতটা না অবদান রাখছি মানব সভ্যতায়, তার থেকে বেশি অবদান রাখছেন এই সমস্ত শ্রমজীবী মানুষরা। শ্রেণী বৈষম্য, শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি শ্রেণী বৈষম্যের শিকার হন। আমরা জানি আমাদের সমাজে 3 ধরনের শ্রেণী থাকে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এই শ্রমজীবী মানুষদের আমরা সবসময় নিম্নবিত্তের কাতারে ফেলি, এবং এই নিম্নবিত্তের কাতারে ফেলার পরেই তাদের সাথে আমরা শুরু করি নানা ধরনের খারাপ ব্যবহার। ঠিক আছে, একটা বড়লোক মানুষ সে যদি এখন একটা গাড়ি থেকে নামার পর যদি কোনো একটা শ্রমজীবী মানুষের সে গাড়িতে হাত লাগে, তখন সে কি করে, সে শ্রমজীবী মানুষটাকে সে একটা লাঠি দিয়ে ফেলে দেয় বা চড় থাপ্পড় দেয়। এ ধরনের সিনারি কিন্তু আমরা ছবিতেও দেখি, এবং এটা কিন্তু বাস্তব লাইফেও হয়। ঠিক আছে, এই যে শ্রেণী বৈষম্য, এই শ্রেণী বৈষম্যের শিকার কিন্তু আজকের এই শ্রমজীবী মানুষরা। শোষণ ও বঞ্চনা, যেটা নতুন করে আপনাদের বলতে হবে না, এই শ্রমজীবী মানুষদেরকে শোষণ করে করেই আজকে কিন্তু সমাজের এই উচ্চবিত্ত মানুষরা আজকে এই উচ্চবিত্তের আসনে বসেছেন। এই শ্রমজীবী মানুষদের এই শোষণ এবং বঞ্চনার শিকার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে, তাদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে। আমরা কি পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি, আমরা কিছু শব্দার্থ দেখব। বাষ্প সকট মানে হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি, যেমন রেলগাড়ি। পাই মানে হচ্ছে মুদ্রার একক বিশেষ, এখানে পাই বলতে কুলি মজুরদের বেতনের স্বল্পতাকে বোঝানো হয়েছে। ক্রোড় মানে হচ্ছে কোটি। ছুলি মানে হচ্ছে চোখের ওপরের ঢাকনি, আমি এটা আগেই বলেছিলাম, এটাকে বলা হয় ছুলি। ওকে। গাইতি মানে হচ্ছে পাথর বা ইট দিয়ে নির্মিত স্থান খোঁড়ার জন্য লাঙলের আকারের দুমুখ কুড়াও বা শাবল টাইপের। ঠিক আছে, আমরা কি সবাই ক্লিয়ার? শব্দার্থগুলো আমাদের প্রত্যেকের বই শব্দার্থগুলো আছে, টেনশনের কারণ নেই, আমরা কিন্তু বই খুললেই শব্দার্থগুলো পেয়ে যাব। ওকে, ফাইন। যদি আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি আপনাদের অলরেডি একটা পোল জেনারেট করে দিয়েছি, আপনারা সবাই যার যার স্ক্রিনে দেখতে পাবেন। এবং ফেসবুক লাইভ থেকে যারা আছেন তারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে ABCG বা ক খ গ ঘ এভাবে দিয়েও কিন্তু আপনারা অ্যান্সার গুলো জানিয়ে দিতে পারেন যে কোনটি হবে আসল উত্তর। আমরা অ্যান্সার দেওয়া শুরু করে দেব, খুব তাড়াতাড়ি অ্যান্সার দিব, আমাদের হাতে খুব একটা সময় নেই। হ্যাঁ, অ্যান্সার গুলো আমি অলরেডি পেয়ে গেছি, আপনাদের প্রত্যেকের অ্যান্সার গুলো। 3 নম্বর প্রশ্নটার উত্তর অনেকেই ভুল দিচ্ছেন, কষ্ট লাগছে দেখে। একটু চিন্তা ভাবনা করে সঠিকভাবে অ্যান্সারটি দিবেন। 2 নম্বরটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে অধিকার বঞ্চিত হবে নাকি অবহেলিত হবে, না সভ্যতা নির্মাতা হবে নাকি সবগুলোই হবে, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে আপনাদের মধ্যে, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আমি তাহলে আপনাদের আর সময় দিতে পারছি না, খুবই দুঃখিত, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা, অনেকেই প্রথমটার অ্যান্সার দিয়েছেন কলে, অনেকে দিয়েছেন রেলগাড়িতে, অনেকেই 2 নম্বরের 3টারই অ্যান্সার দিয়েছেন। বাহ, কি সুন্দর! আপনারা 3 নম্বরের অ্যান্সার দিয়েছেন 2টা, রিক্তের বেদনায় অনেকে অ্যান্সার করেছেন, সাম্যবাদী অনেকে অ্যান্সার করেছেন। ওকে, আপনাদের কনফিউশন গুলো আমি দূর করে দিচ্ছি। একটু স্লাইডটার দিকে তাকাবো সবাই, আবার পুনরায় একটু স্লাইডটার দিকে তাকাবো। প্রথমটার অ্যান্সার হবে আমাদের কলে, দেশ ছেয়ে গেল কলে, কবিতার মধ্যেই আছে, রেলগাড়িতে দেশ ছায় নাই, দেশ ছেয়ে গেছে কিন্তু কলকারখানায়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 2 নম্বরে আমাদের আছে ওপরের সবগুলো। তিনি যেমন অবহেলিত মানুষদের জন্য কথা বলেছেন, অধিকার বঞ্চিতদের জন্য কথা বলেছেন, তেমনি সভ্যতার নির্মাতাদের জন্য কথা বলেছেন। কুলি মজুর, এই 3 ধরনের এই 3টা কাজে কিন্তু তিনি করেন, তিনি অবহেলিত, অধিকার বঞ্চিত, আবার তিনি সভ্যতার নির্মাতাও। সেখানে হবে ওপরের সবগুলো। এবং দ্বিতীয়টা হবে সাম্যবাদী। পাঠ পরিচিতির প্রথম লাইনেই বলেছিলাম যে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার কুলি মজুর কবিতাটি। ঠিক আছে, যাদের ভুল হয়েছে তারা কাইন্ডলি আমরা বাসায় বসে ভুলটি কারেকশন করে নিব, বা এই ভিডিওটি ফেসবুক লাইভ থেকে আরেকবার দেখে আমরা ভুলটিকে কারেকশন